সূর্যের উত্তপ্ত রশ্মি কি নিদারুণভাবে পৃথিবীর বুকে এসে পড়ছে। গরমে তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীর্ণের মানুষ। গত মাসখানেক ধরে বৃষ্টির দেখা নেই। বিকেলের দিকে আবহাওয়া কিছুটা মেঘলা হলেও বৃষ্টি নামছে না পৃথিবীর বুকে। শুক্রবারের সকাল থাকায় বাড়িতেই সবাই। জাইন, ইসরাত, আরশ বাহিরে পাড়ি দেওয়ার প্রায় 5 মাস কেটে গেছে। নুসরাতের সাথে কথা হয় প্রতিদিন ইসরাতের। আগের তুলনায় গা শুকিয়ে গেছে তার, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, মুখটাও সরু হয়ে এসেছে। নুসরাত যখন জিজ্ঞেস করল, খাবার দাবার খাস না তুই? ইসরাতের শান্ত চেহারার শান্ত উত্তর ভেসে আসলো, ভালো লাগে না খেতে, মুখে স্বাদ পাই না, আস্তে আস্তে গন্ধ করে সব কিছুতে। নাজমিন বেগম ইসরাতের দিকে নিষ্পলক তাকিয়েছিলেন। কি মেয়ে ছিল তার, আর এখন কি হয়েছে? ইসরাতের কথা শুনে বললেন, প্রেগনেন্সি টেস্ট একবার করে নিস, মেবি পজিটিভ আসতে পারে। নুসরাত সরু চোখে তাকালো ইসরাতের দিকে। বিছানায় বসা ছিল সে, গায়ে ঢিলেঢালা টি শার্ট, গলায় ওড়না পেঁচানো। চোখ দুটো পেটের দিকে স্থির করে নাজমিন বেগমকে জিজ্ঞেস করল, বেবি বাম তো নেই, তাহলে প্রেগনেন্ট হবে কিভাবে? আগের মতোই তো লাগছে দেখতে। মেয়ের কথায় সামান্য বিরক্ত হলেন ভদ্রমহিলা। চোখের আকার ছোট করে বললেন, তোকে এত বুঝতে হবে না, যা নিজের কাজে যা। আর হ্যাঁ ইসরাত, প্রেগনেন্সি টেস্ট করে নিস। কথা শেষ করে উঠে চলে গেলেন নাজমিন বেগম। নুসরাত ইসরাতের সাথে আরও কিছুক্ষণ কথা বলা শেষে রাখতে যাবে, ইসরাত তখন শুধালো নুসরাতকে, আরশ ভাইয়ের ইমেলের জবাব দিস না কেন তুই? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, তোর কাছে বিচার দিয়েছে? না, বিচার দেয়নি, বলেছে জিজ্ঞেস করতে। তনি কল দিয়ে জিজ্ঞেস করে না কেন, তুই কল ধরেছিস সোনার একটাও? নুসরাত নিষ্পাপ ভঙ্গিতে দুই পাশে মাথা দোলালো, তারপর পকেট থেকে মোবাইল বের করে মেইল পড়ে শোনালো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল ব্রিং ইউ টু মি। এখন বল, এটার আমি কি উত্তর দেব? 31 শব্দের ইমেলের উত্তর মানুষ কি দেয় আমি জানি না। এরপর আরেকটা মেল দিয়েছে, আমাকে বেশি করে মিস করিস। আশ্চর্য, পাগল নাকি? ওকে আমি মিস করতে যাব কোন দুঃখে? ইসরাতের ঠোঁটে হাসি দেখা গেল এবার। নুসরাতের কথা বলার ভেতর ইসরাতের সামনে ল্যাপটপ ছু মেরে নিয়ে নিল। ভেসে উঠল আরশের মুখ। চোখ মুখ কুঁচকে কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে থেকে শুধালো, কয়টা কল, কয়টা মেসেজ আর কয়টা ইমেল পাঠিয়েছি? না কল ধরছিস, না মেসেজে রিপ্লাই দিয়েছিস, না ইমেল করেছিস। তোর সমস্যাটা কি আমায় খুলে বলতো? নুসরাত রাগ করল, দুই কাঁধ উপরে তুলে বলল, আমার আবার সমস্যা কি হবে? আরশ চোখ সরু করে তাকাতেই নুসরাত বলল, এভাবে তাকাচ্ছেন কেন? দেখছি, ঘরের মিথ্যুকটাকে দেখছি। কি মিথ্যা বলেছি? সেটা পরে বলছি, আগে বল কল মেসেজের রিপ্লাই দিলি না কেন? হিসাব আছে কয়টা কল দিয়েছি? না, হিসেব নেই। কয়টা কল দিয়েছেন বলুন। গত 5 মাসে 1800টা কল দিয়েছি, 3807+ মেসেজ আর মেল দিয়েছি 30টা। একটু ভুল হয়েছে, 30টা মেল আপনি পাঠাননি, 3টা পাঠিয়েছেন। 30টা মেল ঘুরে ফিরে 3টাই হয়, একই অর্থ বহন করে। আরশ খ্যাক করে উঠল, 3টা তো দিয়েছি, তুই একটা কিছু দিয়েছিলি কেন? দেশে থাকতে একটা কিস যে দিয়েছিলাম, ওইটা? তুই এখনও ওইটার হিসেব ধরে বসে আছিস? বাপ চাচার মতো বাটপাড়ি করবি না। ফোন রাখুন তো, ফোন রাখুন। আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে। কাজের কথা না বলে হুদাই প্যাচাল পারছেন। আমার কথা তোর ভালো লাগবে কেন? আমাকে তো বিষাক্ত লাগবেই, সত্যি কথা যে বলে দিয়েছি। ইসরাত পেছন থেকে মুখ দিয়ে চমিশ্রিত শব্দ বের করল, বলল,
আহ, দুজন ঝগড়া করছো কেন? এই ভালোবাসা দুজনের ভেতর? ইসরাতের কথা শেষ হতে পারল না। সমস্বরে দুজন বলে উঠল, কিসের ভালোবাসা? ভালোবাসাটা নেই। ঠোঁট টিপে কিয়ৎকাল তাকিয়ে থেকে ইসরাত চুপ হয়ে গেল। নুসরাত বলল, আমি কল কাটছি, পরে কথা হবে। আরশ চোখ সরু করে হুঁশিয়ারি দিল, কল কেটে দেখ, তোকে আস্ত রাখবো না। আমার শরীর কেমন আছে একবারও জিজ্ঞেস করেছিস? নুসরাত হেসে উড়িয়ে দিল তার কথা। বলল, ওখানে বসে আপনি কিছুই করতে পারবেন না, তাই ভয়ও পাচ্ছি না। চ্যালেঞ্জ করবি না একদম। চ্যালেঞ্জ করলে কি করবেন তা নিজে চোখেই দেখে নিস। দেশে চলে আসবেন, চ্যালেঞ্জ করেই দেখ না। নুসরাত আরশের কথায় গা করল না। বলল, চ্যালেঞ্জ করলাম আপনাকে, যা করার করে নিন, রাখছি। বলেই কল কেটে দিল। আরশ চোখ বড় বড় করে ইসরাতের দিকে তাকিয়ে বলল, আমাকে ভয় পেল না? দেখলে কিভাবে কল কেটে দিল? ইসরাত মাথা দোলালো, সে দেখেছে বলে। আরশ ল্যাপটপে শাটার বন্ধ করে দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে ইসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তুমি কি অসুস্থ ইসরাত? মাথা দুই পাশে দুলিয়ে মেয়েটা বলল, জি না। অসুস্থ হলে বলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। অসুস্থ নয়, সামান্য জ্বর মনে হয়। ওষুধ আছে? না, আমি এনে দিচ্ছি, দাঁড়াও। ইসরাত হাসল, বলল, প্রয়োজন নেই ভাইয়া, সামনেই তো ফার্মেসি, আমি গিয়ে নিয়ে আসতে পারবো। আপনাকে এত প্যানিক হতে হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো প্রয়োজন হলে আমাকে বলো, আমি পাশের রুমেই আছি। আর যদি আমাকে না বলো, মাম্মা বা পাপাকে বলো। ইসরাত মাথা দোলালো, বলল, জি আচ্ছা। আরশ রুম থেকে বেরিয়ে যাওয়ার পর ইসরাত রেডি হয়ে বের হলো। ক্রপ টপার স্কার্ট পরেছে, গলায় ঝুলিয়েছে ওড়না। লিপি বেগম কিচেনে ছিলেন, তাই ইসরাত সেদিকে অগ্রসর হলো। ইসরাতকে কিচেনে আসতে দেখে লিপি বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, আরে ইসরাত, এখানে এসেছো কেন? তোমার না শরীর খারাপ? যাও, গিয়ে রেস্ট নাও। ইসরাত ক্ষীণ হাসল, বলল, একটু বাইরে বের হব। কেন? বাসায় ভালো লাগছে না? আচ্ছা, যদি ভালো না লাগে একটু হেঁটে আসো। ইসরাত মাথা দোলালো, বলল, আমি বাহিরে বের হব, এর জন্য আপনার অনুমতি নিতে এসেছি। বোকা মেয়ে, অনুমতি নেওয়ার কি প্রয়োজন? যাও ঘুরে আসো। তোমার বড় বাবাকে সাথে নেবে? ডেকে দেব, উনিও বের হচ্ছেন হাঁটতে। ইসরাত ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়েছে, বলল, প্রয়োজন নেই বড় আম্মু, আমি একাই যেতে পারবো। একটুই তো হাঁটতে যাব। কণ্ঠে চিন্তা রেখে লিপি বেগম জানতে চাইলেন, সব কিছু তো চেনো, হারিয়ে যাবে না তো? জি না। সাবধানের মান নেই। এক কাজ করো, তোমার লোকেশনটা আমাকে সেন্ড করে যাও। আসতে দেরি হলে আমি না হয় এগিয়ে আসব। ইসরাত মাথা দুলিয়ে বাহিরে বের হওয়ার জন্য ঘুরল। লিপি বেগম তাকে পিছু ডাকলেন, বললেন, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ইসরাত, কোনো খবর আছে কি? কয়েকদিন ধরে লক্ষ্য করলাম খাবারে তোমার অনিয়ম হচ্ছে। প্রেগনেন্সি টেস্ট একবার করিয়ে নিও তো। আমার ধারণা, শুধু ধারণাই বলছি, পজিটিভ মনে হয় হবে। জি আচ্ছা, করে নেব। বাহির থেকে কিছু আনতে হবে? হ্যাঁ, কিছু ফ্রুটস নিয়ে এসো তোমার জন্য। ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো, সে আসার সময় নিয়ে আসবে। লিপি বেগম তাকে শুধালেন, সাথে ইউরো আছে না? না থাকলে বলো, আমি দিচ্ছি। আছে, জাইন কার্ড দিয়েছে। কার্ড নিয়ে বের হচ্ছ? সাথে ক্যাশ না থাকলে কিছু নিয়ে নাও, দাঁড়াও, আমি নিয়ে আসছি। ইসরাতকে মানা করার সুযোগ দিলেন না লিপি বেগম। নিজের ব্যাগ থেকে টাকা এনে ধরিয়ে দিলেন, বললেন, বাইরে কিছু খেতে মন চাইলে খেয়ে ফেলো, মানা করবে না নিতে, মা হিসেবে দিচ্ছি।
ইসরাতের হাতের মুঠোয় টাকা পুরে দিলেন লিপি বেগম। ঘড়ির কাঁটায় তখন 10টা বেজে গিয়েছে। ইসরাত পায়ে জুতো পরে বের হলো বাসা হতে। স্ট্রিট দিয়ে হেঁটে এগোলো। আবহাওয়া আজ সামান্য ঠান্ডা। শীতল বাতাস এসে তার গা ছুঁয়ে যাচ্ছে। ইসরাত প্রথমে ঘোরার সিদ্ধান্ত নিল। নিজেকে সময় দেবে আছে। মুক্ত বাতাসে শ্বাস নিল চোখ বন্ধ করে। 7 অ্যারোস্টিমেন্টের উঁচু বিল্ডিংগুলো তাকিয়ে তাকিয়ে দেখল। রাস্তায় ব্যস্তভাবে চলাচলকৃত মানুষকে অবলোকন করল। সবার মুখে শুনলেও সরাসরি যখন দেখল ইসরাত প্যারিসের মানুষদের, তার কাছে মনে হলো তাদের ফ্যাশন সেন্সের কাছে যে কেউ হার মানবে। কি চমৎকার লাগছে সবাইকে। মে মাসে শুরু হওয়ায় চেরি ব্লসম গাছে গাছে ফুল ফুটেছে। পাতা দেখা যাচ্ছে না। বাতাসের সাথে ঝরে পড়ছে ফুলগুলো। ইসরাতের সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আকস্মিক অপ্রত্যাশিত এক লোকের কথা মনে হলো। সুঠামদেহী উঁচু লম্বা লোকটা বলেছিল, আমাদের বিচ্ছেদ ঝরে পড়া ফুলের মতো সুন্দর। এটা সে কোথাও শুনেছিল আরও কয়েকবার। পোয়েট ছিল মনে হয়। এখন এই মুহূর্তে এটা বড় কথা না। সব থেকে বড় কথা আসলেই ঝরে পড়া চেরি ব্লসম দেখতে সুন্দর। ইসরাত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশ্চর্য নয়নে উপভোগ করল সব কিছু। প্রকৃতি মনোরম দৃশ্য তার মুখের উপর অবাকের চরম প্রলেপ লেপে দিল। অনেকে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার মন চাইল না আজ আর ভিডিও করার। সে দেখল হাঁ করে সেসব। মনটা ভার হয়েছিল। এতক্ষণে মনের ভারটা নেমে গিয়েছে। ইসরাত ঘণ্টা 2 বাহিরে হেঁটে বসে কাটালো। হাঁপিয়ে উঠেছে সে জাইনের সাথে থাকতে থাকতে। তার মনে হয় না জাইন আসলেই একজন কার্ডিওলজিস্ট। ফ্রড মনে হয় আজকাল। একজন কার্ডিওলজিস্ট মানুষের মন বোঝে না কিভাবে? ইসরাত তিক্ত অনুভূতি মনে করতে চায় না। তবু যেন পীড়া দেয় অনুভূতিগুলো তার মনের কোণে ঘাপটি মেরে বসে থেকে। সে তাকিয়ে থাকলো আকাশের দিকে। এর মধ্যে লিপি বেগম অনেকবার তাকে কল দিয়ে ফেলেছেন। সে বলেছে আরও কিছুক্ষণ বাহিরে ঘুরবে, তারপর বাসায় ফিরবে। ওখানে ফিরতে তার মন চায় না। দম বন্ধ হয়ে আসে। কাকে বোঝাবে সে এসব? কেউ নেই তাকে বোঝার। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সোজা গাইনি ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবল ইসরাত। যেমন ভাবনা তেমন কাজ। বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হলো। এই 5 মাসে কিছুটা বলা ভুল হবে। পুরোটা ফরাসি ভাষা তার আয়ত্তে চলে এসেছে। জাইন এখানে এনেই তাকে ভর্তি করিয়েছিল ফরাসি শেখার জন্য। তাই অসুবিধা খুব একটা হলো না। ভদ্রমহিলা বললেন, রিপোর্ট এসে যাবে, আপনি আগামীকাল এসে নিয়ে যাবেন। ইসরাত মাথা দোলালো। হসপিটাল থেকে বের হয়ে আরও কিছুক্ষণ ঘুরতে চাইল। তার পূর্বেই জাইনের কল আসলো। মুখের বিকৃতি ঘটল তার। ভাবল কল ধরবে না। তারপর কি মনে করে কল ধরে কানে লাগাতেই জাইনের গলার স্বর ভেসে এলো, ইসরাত। তার ব্যবহার আগের মতো নমনীয় থাকলেও ইসরাত কেন জানি সেসব সহ্য করতে পারে না। জাইনকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে হয় তার মাঝে মাঝে। সে কি মেন্টালি সিক হয়ে যাচ্ছে? এমন ইচ্ছে তো তার আগে কখনো করতো না। তাহলে এখন কেন ইচ্ছে করে? নিজের তিক্ততা ভেতরে চেপে বলল, হ্যাঁ, আমি বলছি। আপনি বাহিরে গিয়েছেন? জি। আমি কি আপনাকে নিতে আসব? ইসরাত জানে সে না বললেও এই লোক আসবে। তাই নিজের জন্য সহানুভূতি প্রকাশ করল নিজেই। ঠোঁটের ফাঁক গলে দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। বলল, আসুন। ইসরাত হাঁটতে লাগলো রাস্তার পাশ ঘেঁষে। মনোযোগ তার মাটির দিকে। এতক্ষণ সব কিছু ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। 5 মিনিট অতিবাহিত হলো না জাইনের গাড়ি এসে তার কাছে এসে থামল। অতঃপর গতিতে গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল তার জন্য। বলল, উঠে বসুন। ইসরাত উঠে বসল বাকবিতণ্ডিতা ছাড়া।
গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে নিল। জাইন জিজ্ঞেস করল, কোথাও ঘুরতে যাবেন? প্রশ্ন করে অনিমেষ দৃষ্টিতে চেয়ে রইল জাইন। ইসরাত বলল, আপনার ইচ্ছে হলে নিয়ে যান। গাছাড়াভাবে কথাটা বলে গা এলিয়ে দিল গাড়ির সিটে। জাইন গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে দিল। একসময় গাড়ি গিয়ে থামল সমুদ্রের কাছে। দূর থেকে দেখা গেল সমুদ্রের পানি টলটলে স্বচ্ছ। ইসরাতের সেসব দেখে কোনো উচ্ছ্বাস কাজ করল না। সে নির্লিপ্ত বদনে চেয়ে রইল, যেন কাঠপুতলি সে, আর তাকে চালনা করা হচ্ছে চাবি দিয়ে, যে চাবির মালিক জাইন। গাড়ি থেকে নামতেই বাতাসের ঝাপটা এসে লাগলো মুখে, শিরশির ধরিয়ে দেওয়ার মতো। ইসরাতের মুখটা কালো থাকলে এবার ছায়া সরে গেল মুখ থেকে। জাইন তার আঙুলের ভেতর আঙুল ঢুকিয়ে জিজ্ঞেস করল, ভালো লাগছে? উত্তর আসলো না। উত্তর পাবে সে আশাও করে না। ইসরাত যে তার সাথে থাকছে এটাই বেশ। ইসরাতের গায়ে জড়ানো ফিনফিনে নরম কাপড় বাতাসের ঝাপটায় তার সামান্য দুলে উঠল। উত্তাল বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে। ইসরাত সমুদ্রমুখী হয়ে দাঁড়ালো। জাইন জিজ্ঞেস করল, খাবার খেয়েছ নাকি খালি পেটে ঘুরছ? ক্ষীণস্বরে মেয়েটার উত্তর আসলো, যা বাতাসের ঝাপটায় মিলিয়ে গেল। খেয়েছি। ক্ষীণ বাতাসার বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছিল এসে তীরে। ইসরাত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল সমুদ্রে প্রতিচ্ছবি ফেলা সূর্যের দিকে। তেমন প্রখরতা না থাকায় তার দৃষ্টি স্থির ছিল ওই দিকে। মৃদু বাতাস জাইনের ডেনিম শার্টে ধাক্কা খেয়ে ইসরাতের গায়ে ধাক্কা দিচ্ছিল। জাইন মুহূর্তগুলো উপভোগ করছিল। ইসরাতের বাদামি বর্ণের চুলগুলো আলোর জন্য চিকচিক করছে, কিছুটা উঠছে। একসময় তার দৃষ্টি তার পুরো শরীর পরখ করল। বাতাসের ধাক্কায় পাতলা ক্রপটপটা শরীরের সাথে লেগে যেতেই তার শারীরিক গঠন স্পষ্ট দেখা গেল। জাইনের না চাইতেও চোখের আকার সরু হয়ে আসলো। শরীরের অধিকাংশ অংশ আগের তুলনায় সরু হয়ে গেলেও পেটটা খানিকটা উঁচু হয়ে উঠেছে। জাইন আরও ভালো করে দেখার জন্য 2 পা আগালো। ইসরাত তার সংশ্লিষ্ট দৃষ্টি নিজের পেটের দিকে বুঝতেই গুটিয়ে গেল। 2 হাতে ঘুরে ফেলার ব্যর্থ চেষ্টা করল, সম্ভব হয়ে উঠল না। জাইনের প্রখর দৃষ্টি সূর্যের ন্যায় ঠায় সেখানে। যখন সে বুঝতে পারল এটা সত্যি, তখন তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসির ছায়া খেলে গেল। চোখ সেদিকে রেখে আরও 1 পা আগাতে ইসরাত 2 পা সরে গেল। জাইনের মুখের হাসি তখনও লেগে আছে। সে ফিসফিস করে মেয়েটার নাম উচ্চারণ করল 2-1 বারের মতো থেমে থেমে। ইসরাত, ইসরাত। ইসরাত জাইনের মুখের হাসিটুকু মিটিয়ে দিতে বলল, আপনি যা ভাবছেন তা কিছুই না। গ্যাসের জন্য পেট আগের তুলনায় সামান্য ফুলে গেছে। জাইনের হাসিটা নিভে যাওয়ার বদলে তারও বৃদ্ধি পেল। ফিসফিসানোর মতো কিছু শব্দ বের হলো তার মুখ থেকে। আপনি একই করেছেন ইসরাত। মুখের উপর ভেসে উঠল খুশির ঝলক। সে আবারও ডাকল, ইসরাত, আমার বোকা ইসরাত, আপনি কি করেছেন এটা? ইসরাত 2 পা পিছিয়ে গেল আরও। জাইনের মুখের ভাবভঙ্গিমা তার কাছে স্বাভাবিক লাগলো না, একটা অস্বাভাবিক জন্তুর ন্যায় লাগলো। তার মুখ শুকিয়ে কাঠ হয়ে আসলো। অস্পষ্ট স্বরে বলে উঠল, তুমি যা ভাবছো তার কিছু না। গ্যাসের জন্য পেট ফুলে গেছে। জাইন ভ্রু উপরে তুলে সাদা স্নিকার্স পরা পা বালুতে ফেলল। বলল, আমি কি ভাবছি আপনি কি করে তা বুঝলেন? ইসরাত পেছন দিকে সরে যাওয়ার চেষ্টায় রপ্ত থাকল। ছুটে যাওয়ার আগেই তার কবজি চেপে ধরা হলো। বাতাসে বিড়বিড় শোনা গেল নরম কণ্ঠের, এটা তোমার বাচ্চা না জাইন, এটা তোমার না। জাইন নিজের হাতে ধরে রাখা মেয়েটার মুখের দিকে চেয়ে হাসি চাপার চেষ্টা করল, হয়ে উঠল না। হাসিটা মুখ ছিঁড়ে বেরিয়ে আসলো।
তার চোখ জ্বলছিল তখন। উজ্জ্বল আলোয় সেগুলো চকচক করে উঠছিল। সে কানে তুলল বলে মনে হলো না সামনের মেয়েটার কথা, যে ভয়ে পা পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। জাইন মাথা ঝুঁকালো তার পেটের দিকে, ফিসফিসিয়ে পেটের দিকে বাক্য ছুঁড়ে দিল, হাই লিটল গার্ল। ইসরাতের সাথে কথা শেষ করে নুসরাত গা এলিয়ে দিয়েছিল সোফার উপর। এখনও গা এলানো তার। নাসির সাহেব কিছুটা এখন হাঁটাচলা করতে পারেন, নিয়মিত থেরাপি দেওয়ার জন্য। নুসরাতকে সোফার উপর চোখ বুজে শুয়ে থাকতে দেখে শুধালেন, শরীর খারাপ তোমার? নুসরাত চোখ খুলে একবার তাকিয়ে বন্ধ করে নিল। বলল, না, এমনিই শুয়ে আছি, ভালো লাগছে শরীর। নাসির সাহেব টিভি অন করে বসতে বসতে বললেন, কিছু একটা খাও, তাহলে দেখবে ভালো লাগছে। কথা শেষ করে চ্যানেল বদলালেন। একজন মহিলাকে দেখা গেল স্ক্রিনে। নুসরাত কি ভেবে একবার তাকালো টিভির দিকে। তখনই তার চোখ আটকালো শিরোনামের দিকে। প্রথমে গাছাড়াভাবে তাকিয়ে থাকলেও আকস্মিক উঠে বসল। ভদ্রমহিলা এক নাগাড়ে কথা বলে চলেছেন। নুসরাতের কানে একটা লাইন এসে বাড়ি খেল এবং তা পুনরাবৃত্তি হলো, মে মাসের ৮ তারিখ সিলেট সেন্ট্রাল জেলে নাহিয়ান আবরার পূর্বের ফাঁসি হয়েছে। কথাটা শোনার পর বুকের ভেতর ধক করে উঠল তার। চোখ মুখ শুকিয়ে কাঠ হলো নিমেষেই। কানের মাঝে তখনও বাজছে, মে মাসের ৮ তারিখ সিলেট সেন্ট্রাল জেলে নাহিয়ান আবরার পূর্বের ফাঁসি হয়েছে। ফাঁসির কারণ একে একে বিবৃতি করছেন সাংবাদিক। সেসবের কোনোটা শুনল না নুসরাত, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে নাহিয়ানের হাস্যোজ্জ্বল চেহারা দেখল। দীর্ঘক্ষণের নীরবতার পর নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। নাসির সাহেব মুখ দিয়ে চুপ চুপ করলেন। হতাশ কণ্ঠে বললেন, ছেলেটা বুদ্ধিমান ছিল, সৎ পথে চললে আরও দূরে যেত। বিপথে গিয়ে জীবনটাই নষ্ট করল, অকালেই ফাঁসি হলো। আরও কিছুক্ষণ নাসির সাহেবের আফসোসের বাণী চলল। সেই দুঃখ স্থায়ী হলো খুব কম সময়। সময় বাড়ার সাথে সাথে মনের ভেতর থাকা খারাপ লাগাটা নিভে গেল। মানুষের জীবন যেমন অস্থায়ী, দুঃখ কষ্ট অস্থায়ী। নাহিয়ান আবরার পূর্বের ফাঁসির কথা কেউ মনে রাখল? কেউই রাখল না। সে মারা যাওয়ার কয়েক ঘন্টা পর সবার মনের উপর আছড়ে পড়া দুঃখ ধূলিসাৎ হয়ে গেল। পৃথিবী চলল তার নিয়মে। মানুষ ব্যস্ত হলো তাদের কাজে। ক্যালেন্ডারের পাতায় কাটা পড়ল সপ্তাহখানেক সময়। নুসরাত আগের মতো শোরুমে বসা শুরু করল। যেদিন নুসরাতকে প্রথম তারা দেখেছিল, ভূত দেখার মতো চমকে উঠেছিল। অপ্রত্যাশিত ঘটনায় সবাই যখন বিমূঢ় হয়ে নুসরাত সবাইকে সহজ করল। রুবার জন্য দুঃখ প্রকাশ করা হলো। মসজিদে তার রুহের শান্তি কামনা করে কুরআনও খতম করানো হলো। নুসরাত নিজের রুমে বসেছিল। 2 দিন ধরে আরশের কোনো মেসেজ আসেনি। আগের মেসেজগুলো সে দেখছিল। ইংরেজি গুটি গুটি অক্ষরে লেখা, হে সুইটি, হাউ আর ইউ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মিস মি। আরও কিছু মেসেজ। কফি খাচ্ছিল, তার ছবি পাঠিয়েছে। নিচে লিখে দেওয়া, ইউ ওয়ানা টেস্ট। নুসরাত রিপ্লাই করেছিল, হোয়াট। আরশ উত্তরে লিখেছে, কফি অর হোয়াট। পাশে চোখ উল্টানো ইমোজি। এরপর কালো রঙের একটা ইমোজি পাঠিয়ে জিজ্ঞেস করেছে, ইউ ওয়ানা টেস্ট সামথিং বেটার, হোয়াট। মাই লিপস। নুসরাত কি উত্তর দেবে খুঁজে পেল না। এরপর আর রিপ্লাই দেয়নি মেসেজের। প্রতিদিন মেসেজ এসেছে আরশের কাছ থেকে, আই মিট ইউ অ্যাগেন ভেরি সুন, মিস মি, মিস মি, মিস মি অ্যান্ড মিস মি। মেসেজগুলোতে চোখ বোলানোর সময় বাহির থেকে নকের শব্দ আসলো। মুখ তুলে একবার তাকালো। দরজার ওপাশে কে সেটা দেখা যাচ্ছে না, ঝাপসা দেখাচ্ছে। ট্রান্সপারেন্ট গ্লাসের এপাশে বসা নুসরাতের মুখটায় সামান্য বিরক্তি দেখা গেল।
ওভারসাইজড কালো রঙের হুডি, ওভারসাইজ ট্রাউজার পরে কেউ একজন দাঁড়িয়ে আছে, মাথায় ক্যাপ পরা। এই গরমের মধ্যে কে সব পরে? আকস্মিক তার মুখের বিরক্তি সরে গেল, আর মনের ভেতর প্রতিধ্বনিত হলো, আরশ ভাই নাকি? তারপর সেই চিন্তা ফেলে দিতে হলো, এই অসময়ে সে কোথা থেকে আসবে? নুসরাত ভালো করে দেখার চেষ্টা করল, সম্ভব হয়ে উঠল না। ঝাপসা দেখা যাচ্ছে লোকটাকে, ক্যাপটা কপালের একাংশ ঢেকে রেখেছে। নুসরাত তিরিক্ষি কণ্ঠ ভেতরে চেপে রেখে বলল, কামিং। কথা শেষ করার আগেই ধরাম করে ভেতরে ঢুকলো হুডি পরিহিত লোকটা। নুসরাত লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়িয়ে মুখ দিয়ে আপনি উচ্চারণ করতে পারল না। তার পূর্বেই কণ্ঠদেশে শক্ত সামর্থ্য হাতের চাপ পড়ল। হিসিয়ে উঠে বলল লোকটা, বলেছিলাম না চ্যালেঞ্জ না করতে। নুসরাত অবাক হওয়ার সুযোগ পেল না, তার পূর্বেই তাকে চেপে ধরে চেয়ারে বসিয়ে দেওয়া হলো। আরশের হাতের স্পর্শ ঢিলে হলো সামান্য। কণ্ঠদেশ হতে পালস পয়েন্টের দিকে বুড়ো আঙুল অগ্রসর হচ্ছে। নুসরাতের সামনের লোকটা গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসলো, ভ্রু নাচিয়ে শুধালো, কি এখন মুখ বন্ধ কেন? নুসরাতের চেহারায় বিস্ময়, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে বিশ্বাস করতে পারছে না এই পাগল লোক সপ্তাহখানেকের ভেতর দেশে চলে এসেছে। বেকার নাকি? কাজকাম কিছু নেই নাকি? সামান্য কল কেটে দেওয়ায় এভাবে কে দেশে আসে? আশ্চর্য। আরশের দিকে নুসরাত নেত্রপল্লব না ঝাপটেই তাকিয়ে রইল। অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ হলো ঠোঁট দিয়ে, আমি সামান্য কল কেটে দেওয়ায় আপনি চলে এসেছেন? আপনি কি পাগল? আর ইউ সিক? আরশের হাতের চাপ বাড়ল আবারও গলায়, কণ্ঠ খাদে নামিয়ে হিসিসালো, কল কেটেছিলি কেন তাহলে? সাহস কি করে হয় তোর আমাকে ইগনোর করার? গলা টিপে মেরে ফেলি। মেয়েটার ঠোঁট গলে দীর্ঘশ্বাস বের হলো। আরশের হাত কণ্ঠদেশ থেকে ছাড়িয়ে নিতে চাইল, সম্ভব হলো না। বলল, সাহস আমার অনেক আগ থেকেই ছিল। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আরশ নুসরাতের দিকে আরেকটু ঝুঁকে আসতে এক্সিকিউটিভ চেয়ার দুলে উঠল, পেছনের দিকে ছুটল। শেষ পর্যন্ত গিয়ে ধাক্কা খেল ট্রান্সপারেন্ট দরজার সাথে। নুসরাত ভ্রুকুটি করল, কি মতলবে দেশে এসেছেন? ঝেড়ে কাশুন তো। যেই মতলবেই আসি, এটা একান্ত আমার ব্যাপার, আপনাকে বলবো কেন? তুই থেকে আপনিতে চলে গেছেন কেন? আপনি তো অতি দ্রুত নিজের রং পাল্টাচ্ছেন দেখি। সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝি না মনে হয় কী জন্য দেশে এসেছেন। কী জন্য এসেছি বল দেখি। নুসরাত হাসল, ঠোঁট বেঁকে গেল একপাশে, শুধালো, 5 মাসই এই অবস্থা আপনার? হ্যাঁ, এই অবস্থা। আপনি তো দেখছি অবসেসড হয়ে গেছেন। সহজ স্বীকারোক্তি করল সে, হয়ে গেছি। হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি বুঝি না? আপনি বুঝলেই বা কি মিসেস আরশ? নুসরাত দুই হাতে আরশের গলা পেঁচিয়ে ধরল, ভ্রু উঁচিয়ে বলল, তা আপনার মতলব কি বলুন তো? আরশ তার কোমর চেপে ধরে শূন্যে তুলে ফেলল, বলল, মতলব পরে বলছি, আগে ক্যাপটা খুলে ফেলুন। নুসরাত বিনা বাক্য ব্যয় করে খুলে ফেলল ক্যাপটা, শুধালো, এত তাড়াতাড়ি ধৈর্য শেষ? হ্যাঁ, শেষ। কথা শেষ করেই আরশ তাকালো তার মুখের দিকে। এক হাতে তার কোমর আঁকড়ে ধরে রাখল নিজের সাথে, অন্য হাত ঠেকালো তার গালে। নুসরাত হাতে নেওয়া ক্যাপটা টেবিলের উপর রাখার সুযোগ পেল না, তার পূর্বেই অপ্রত্যাশিত আক্রমণ হলো তার উপর। এই আকস্মিক আক্রমণে মেয়েটা চোখে অন্ধকার দেখল। ঠোঁট নাড়িয়ে কিছু বলার পূর্বেই ঝড়ের গতিতে তার ঠোঁট দুটো দখলে চলে গেল সামনের ব্যক্তির। বাতাসে মিলেমিশে একাকার হলো আরশের গলার স্বর, টুডে ইউ আর টোটালি গন নুসরাত নাসির।
পিঠ ঠেকলো কোথায় বুঝতে পারল না সে। চোখ বন্ধ হয়ে আসলো তার। আরুষের অবাধ্য আচরণ বৃদ্ধি পেল। নুসরাতের পা ঠেকল আরুষের পায়ের উপর। পিঠ ধাক্কা খেলো ট্রান্সপারেন্ট গ্লাসে। হাতের চাপ লাগলো কোনো একটা সুইচের মধ্যে। মোটরাইজড কার্টেন ট্রান্সপারেন্ট গ্লাসের উপর থাকায় তার দুই পাশে সরে গেল। দৃশ্যমান হলো বাইরের দৃশ্য। গ্লাসের ওপাশে কয়েকজন এমপ্লয়ি দাঁড়িয়েছিলেন। হঠাৎ পর্দা সরে যাওয়ায় এদিকে তাকালেন তারা। আরুষ একবার চোখ তুলে তাকালো। সবাই হাঁ করে এদিকেই তাকিয়ে আছে। মুখে কোনো ভাবাবেগ দেখা গেল না তার। স্বাভাবিকভাবেই ওয়াল সুইচে চাপ দিতেই তার দুই পাশের পর্দা আরও চারিপাশে ছড়িয়ে দিল। নুসরাত ধাক্কা দিল আরুষের বুকে। বলল, দূরে সরুন। আমার এখনো হয়নি। দূরে সরা সম্ভব না। তাহলে আমি সরে যাচ্ছি, আপনি গ্লাস আঁকড়ে ধরে বসে থাকেন। নুসরাত হাতের ফাঁক গলে বেরিয়ে যেতে নিলেও তার সম্ভব হলো না। আরুষ এক হাতে টেনে ধরল তার হাত। টেনে এনে দাঁড় করালো আগের জায়গায়। বলল, আমাকে দেশে আনিয়েছে কে? কেউ আনেনি। আপনি নিজে নিজে এসেছেন। নিজের পায়ে হেঁটে এসেছেন। মিথ্যা বলবে না। তুমি আমার কল না কাটলে আমি আসতাম নাকি? আমার মেসেজে রিপ্লাই দিলে আমি কি এভাবে ছুটে আসতাম? তাহলে এখন দোষ কি আমার? অবশ্যই তোমার দোষ। যেহেতু তুমি আনিয়েছো, তাহলে এখন থেকে তুমি নিজ দায়িত্বে আমাকে সামলাবে। আমি কি ঠেকা নিয়েছি আপনাকে সামলানোর? সেটা সময়ই বলে দেবে। কথা বলার মধ্যেই আরুষ নুসরাতের গায়ের শার্টের বোতাম খুলে ফেলেছে। তা ছুঁড়ে ফেলল মেঝেতে। নুসরাত বলল, আমার সাথে ডিল করতে হলে রুমে করবেন। এমন অফিস রুমে ডিল করার কোনো মানে হয় না। আরুষ চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। বলল, কিচ্ছু হবে না। অনেক কিছু হবে। এখানে আমি আপনাকে অনুমতি দিচ্ছি না। আরুষ নুসরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোলে তুলে নিল। বলল, বড্ড জ্বালাচ্ছ তুমি। কোঅপারেট করলে সমস্যা কোথায়? সমস্যা আছে। তুমি এবার জেদ করছো। আপনি জেদ করছেন। এটা কোনো জায়গা হলো যেখানে আমি আপনার কাছে আত্মসমর্পণ করব? সমস্যা কোথায় বলো আমায়। এটা প্যারিস না বাংলাদেশ। আপনি সেটা বুঝতে চাচ্ছেন না কেন? আমি এখন কিচ্ছু শুনবো না, বুঝবো না। বি কোঅপারেট। নুসরাত আরুষের চোখের দিকে তাকালো। বলল, কোঅপারেট করলে কি দেবেন? যা চাইবে, এনিথিং। অনেক কিছু চাইতে পারি। বুঝে শুনে কথা দিন। আপনার 14 গোষ্ঠীর সম্পত্তি চেয়ে বসে থাকতে পারি। বুঝে শুনে। বুঝে শুনেই দিচ্ছি। কি চাই বলো। নুসরাত তার পকেটের দিকে ইশারা করল। বলল, আপনার কার্ড চাই আমার। আরুষ এক বাক্যে রাজি হয়ে গেল। দিয়ে দেব। নুসরাত দুই পাশে মাথা নাড়িয়ে বলল, হুম, দিয়ে দেব না, এক্ষুনি চাই। আরুষ পকেট হাতড়ালো। ওয়ালেট বের করে একটা কার্ড এগিয়ে দিল। নুসরাত সেটা নিল না, হাতেই তুলল না। আরুষ ভ্রু চেয়ে বলল, নিচ্ছ না কেন? এটা না, ব্ল্যাক কার্ডটা। ব্ল্যাক কার্ড দিয়ে তুমি কি করবে? আমি কোঅপারেট করছি। আপনি তার বদলে আমাকে কার্ড দিচ্ছেন। লেনদেন এখানেই শেষ। আরুষ এগিয়ে আসতে আসতে বলল, লেনদেন এখানেই শেষ? হ্যাঁ। আরুষ তার মুখটা হাতের আঁচলায় তুলে নিল। বিড়বিড় করল, টুয়েস ট্রেস বেলে। এটার মানে কি? ঠোঁটের কোণায় সূক্ষ্ম চুমু খেলো নুসরাতের। গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ইউ আর টু অ্যানোয়িং নুসরাত নাসির। অবাক কণ্ঠস্বর নুসরাতের। এটাই বলেছেন? অবভিয়াসলি। আর কি বলবো? নুসরাত মাথা দুলালো সে বুঝেছে বলে। তার মাথা ঠেকল আরুষের বুকে। নুসরাত কাঠ হাতে নিয়ে দেখল ঘুরিয়ে ফিরিয়ে। জিজ্ঞেস করল, আসল না নকল? তুমি নিজে বুঝে নাও। আমাকে বলেছ, আমি দিয়েছি। এবার লেনদেন পরিষ্কার করো।
কথা শেষে আরশের হাসির শব্দ ভেসে এলো। নীরব রুমে তার হাসি প্রতিধ্বনি হলো। নুসরাত ঠোঁটে হাত রেখে বলল, আরশ ভাই, হাসবেন না, চুপ থাকুন। নুসরাতের কথায় আরশের হাসি থামল না, আর একটু বৃদ্ধি পেল। তার দুই ঠোঁট হাত দিয়ে চেপে ধরল নুসরাত। বলল, মুখ বন্ধ, হাসবেন না, আমি বলছি হাসবেন না। আপনার হাসি বিশ্রী রকমের খারাপ। তবুও আরশের হাসি থামল না। রুমের মধ্যে প্রতিধ্বনি হলো, ইউ আর টু অ্যানোয়িং নুসরাত নাসির, এখনও আমাকে বিরক্ত করছো। আশ্চর্য, তুমি আমার সাথে লেনদেন করছো, দাও নাও টাইপ। আরশের চুলের ভাঁজে নুসরাতের আঙুল নাড়াচাড়া করছে। বলল, পৃথিবী টিকেই আছে দাও নাওয়ের উপর। আপনার সাথে আমার সম্পর্ক তেমন। আপনি নেবেন, তার বদলে আমাকে সমান ফিরিয়ে দেবেন। সমান সমান পাওনা সবার। আরও সোহ করে হাসছে। তার হাসি প্রতিধ্বনি হচ্ছে পুরো রুমে। নুসরাত না চাইতেও তার মুখ দিয়েও হাসি বেরিয়ে আসলো, কণ্ঠে হাসির ছায়া। আপনি হাসি বন্ধ করবেন? আমার হাসি পাচ্ছে আপনার হাসি শুনে। আশ্চর্য, মানুষ এভাবে হাসে? পাগলের মতো আচরণ করবেন না তো। আপনি আরও বেশি বেশি হাসছেন কেন? কি হয়েছে আপনার? মুখ বন্ধ করুন, এভাবে হাসবেন না। আরশের হাসি থামল না। তাকে থামাতে গিয়ে নুসরাত নিজেও হেসে গড়াগড়ি খেল। বলল, চুপ চুপ, ঠোঁট স্টেপলার করে দেব, একদম চুপ।